হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আমি অঙ্কিতা ঘোষ, তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। আজকে ক্লাস 9 এর আমার ফার্স্ট ক্লাস হতে চলেছে, ঠিক আছে? তো ফার্স্ট ক্লাসেই আমরা কি করব, শ্বসন বা রেসপিরেশন। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি যে ইপসিতা ম্যাম তোমাদের বটানি পার্টটা করাবে, যেখানে প্ল্যান্ট ফিজিওলজি এবং বটানি রিলেটেড যা কিছু আছে সব করাবেন। এবং আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, আমি জুলজির পার্ট এবং হিউম্যান ফিজিওলজি বা অ্যানিমাল ফিজিওলজি রিলেটেড যে কোনো পার্ট আছে সবগুলো করাবো, ঠিক আছে? তার আগে তোমরা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সব ভিডিওগুলো তোমার আগে সবার আগে পৌঁছায়। তাছাড়াও এই ক্লাসটিকে লাইক করে দাও এবং অনেক 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো চলো, আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ইমপ্রুভ 9। তো তোমরা কিন্তু এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ গুলো এবং প্রত্যেকটা ক্লাসের শেষে ক্লাসের পিডিএফ গুলো কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তাই তোমাদের পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কোথায় ম্যাম পাবো, ম্যাম কোথায় পাবো, একটু শেয়ার করে দিন, ঠিক আছে? তো সেই নিয়ে ভাবতে হবে না, পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমার ছোট ছোট ভাই এবং বোনেরা, চলো আজকে রেসপিরেশন ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করি, ঠিক আছে? চলো, ফার্স্ট হচ্ছে শ্বসন। তো কি শ্বসন, ব্যাপারটা কি? শ্বসন রেসপিরেশন মানে ম্যাম, শ্বসন হচ্ছে খুবই সিম্পল আমাদের একটা হিউম্যান ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে? সেখানে কি হয় কি না, আমরা খাবার খাই, তাই তো? আমরা খাবার খাই শক্তি উৎপাদনের জন্য, ঠিক আছে? যাতে আমরা দৌড়োদৌড়ি, ঝুটোপাটি, যা খুশি তাই আমরা লেখালেখি, অ্যাথলেটিক সবকিছু খুব ইজিতে করতে পারি, ঠিক আছে? এই শক্তিটা শুধু কি খাবার থেকেই আসছে? কি করে উৎপন্ন হচ্ছে আসলে আমাদের শরীরে, সেটাই হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আমরা কি বলতে পারি, রেসপিরেশন যখন কোনো আমাদের খাবার খাচ্ছি, সেই খাবারটা আমাদের পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলী থেকে বিভিন্ন কোষে রক্তবাহর মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। তো কোষে যাওয়ার পরে যে খাদ্য বস্তুটা জারিত হবে কার উপস্থিতিতে? হয় অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতি। অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে যে খাদ্য বস্তুটা জারিত হবে এবং যে শক্তিটা উৎপন্ন হবে, যেটা আমাদের কাজে হেল্প করবে, সেটাই হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। এক কথায় শ্বসন মানে প্রোডাকশন অফ এনার্জি। ওকে, ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। তো কি, আগে আমি পেন নিয়ে নিই। ওকে, তো শ্বসন কথাটি এসেছে, হাইলাইট ইউজ করি, তাই তো? শ্বসন কথাটি এসেছে, হ্যাঁ, শ্বসন কথাটি এসেছে ল্যাটিন শব্দ রেসপিরেরি। কি ল্যাটিন শব্দ রেসপিরেরি থেকে শ্বসন কথাটি এসেছে, শ্বসন বা রেসপিরেশন কথাটি এসেছে, ঠিক আছে? যার আক্ষরিক অর্থ হচ্ছে শ্বাস কার্য বা ব্রিদিং। ঠিক, আমরা ব্রিথ করি, শ্বাস কার্য, ইনহেল আর এক্সেল। ওকে, তো এই ব্রিদিং প্রসেসটা এসেছে কিন্তু হচ্ছে রেসপিরেটরি থেকে, ঠিক আছে? শ্বসন দুটি স্তরে হয়, একটা অঙ্গ স্তরে হয় এবং কোষীয় স্তরে হয়। এই সম্পর্কে ডিটেল স্ট্রাকচার পড়বো, তার আগে আমরা শ্বসনের সংজ্ঞা পড়বো। পরীক্ষার সময় তোমাদের যদি বলে শ্বসন কাকে বলে, তাহলে তোমাকে একটা ডেফিনেট অ্যান্সার লিখতে হবে, তাই তো? শ্বসন যদি তুমি কাকে বলে না লেখো, তাহলে কি তুমি নাম্বার পাবে? না, পাবে না। তাহলে একটা পার্টিকুলার তোমাকে সংজ্ঞা লিখতে হবে। তো সংজ্ঞায় কি বলেছে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কোষস্থ খাদ্য জারিত হয়ে খাদ্যস্থ শক্তি গতীয় বা তাপ শক্তিতে রূপান্তরিত হয় ও মুক্ত হয় এবং CO2 নির্গত হয়, তাকে শ্বসন বলে। তো কি বললাম, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, আমি আগেই বলেছি অক্সিজেন থাকতেও পারে, তাহলে হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, আর অক্সিজেন নাও থাকতে পারে নন অ্যারোবিক রেসপিরেশন, যেটা আমরা পরে পড়বো, ঠিক আছে? কি হবে, কোষের মধ্যে থাকা খাদ্যবস্তু জারিত হবে, তাই তো? খাদ্যবস্তু জারিত হবে। আমরা কি বললাম, ফার্স্টে কি আমাদের খাদ্য গ্রহণ হবে, খাদ্য গ্রহণ। ওকে, খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণের পর
তারপর চলে যাবে এটা পাকস্থলিতে, পাকস্থলী। খাদ্য গ্রহণের পর খাবারটা চলে যাবে পাকস্থলিতে, পাকস্থলী থেকে বিভিন্ন রক্তবাহ বা বিভিন্ন রক্তের মাধ্যমে কোথায় চলে যাবে, বিভিন্ন কোষে। কোথায় চলে যাবে, কোষে। কোষে উইথ অক্সিজেন এবং উইদাউট অক্সিজেন কি হবে, অক্সিডেশন। জারিত হয়ে কি উৎপন্ন হবে, তাপ শক্তি, তাপ শক্তি উৎপন্ন হবে। কি হবে, তাপ শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে তাপ শক্তিটা উৎপন্ন হলো এবং তার সাথে কি হবে, CO2 কার্বন ডাই অক্সাইড বের হবে। ঠিক আছে, এই যে টোটাল প্রসেসটা এটাকেই বলা হয় শ্বসন। ক্লিয়ার, বোঝা গেল? শ্বসনের ডেফিনেশন আশা করি বোঝা গেল। এবার হচ্ছে ভাগ। আগেই বলেছি যে শ্বসন হচ্ছে অঙ্গ স্তরে ঘটে আর কোষীয় স্তরে। তাহলে ম্যাম অঙ্গ স্তর বা কোষীয় স্তর ব্যাপারটা কি, তাই তো? অঙ্গ স্তর বা কোষীয় স্তর ব্যাপারটা কি? কোষীয় মানে কি, কোষ। কোষীয় মানে বোঝাই যাচ্ছে কোষ। যখন শ্বসনটা একটা পার্টিকুলার কোষের মধ্যে হবে, একটা সিঙ্গেল কোষের মধ্যে হবে শ্বসনটা, এবং কি উৎপন্ন হবে, এটিপি। আমরা পরে এটাতে ডিটেল স্ট্রাকচার পড়বো, সেটা হচ্ছে এটিপি। এটিপি উৎপন্ন হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হবে, সেটা হচ্ছে কোষীয় শ্বসন। এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আসবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে ম্যাম এটা কি আবার টপিক, যে এটিপি এখন বলে দিচ্ছেন, তাহলে একটু বলে দিন। আসবে বাবা, আসবে, পুরো একটা টপিকই হচ্ছে কোষীয় শ্বসনের মধ্যে আসবে। আর অঙ্গ স্তরে শ্বসন, অঙ্গ মানে কি, অর্গান। আমাদের পুরো শরীরটা বিভিন্ন রকম অর্গান দিয়ে গঠিত, এক্সক্রিটরি অর্গান, সার্কুলেটরি অর্গান, রেসপিরেশন অর্গান। তো যে অঙ্গগুলো একসাথে আমার কি রেসপিরেশন ঘটাচ্ছে, মানে শ্বসন ঘটাচ্ছে, তাকে সেই প্রসেসটাকে বলবো অঙ্গ শ্বসন। মানে শ্বসন হচ্ছে কিন্তু অঙ্গ, বিভিন্ন অঙ্গ তাতে হেল্প করছে, সেটা হচ্ছে অঙ্গ স্তরে শ্বসন। ক্লিয়ার, বোঝা গেল? দুটোর মধ্যে কোনো ডাউট নেই? ঠিক আছে, তো চলো, তা আজকে আমরা করব কোনটা, অঙ্গ স্তরে শ্বসন। তো কি আজকে আমরা এটা কি করব, অঙ্গ স্তরে শ্বসন। ওকে, অঙ্গ স্তরে শ্বসন আমরা করব। ঠিক আছে, তো কি অঙ্গ স্তরের শ্বসনের মধ্যে ফার্স্ট হচ্ছে উদ্ভিদ, তাই তো? উদ্ভিদ, দেন প্রাণী। ঠিক আছে, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। তো উদ্ভিদের যে কোথায় শ্বসন হচ্ছে, অঙ্গ স্তরে শ্বসনটা কোথায় হচ্ছে, সেটাও তো আমাদের জানতে লাগবে। তার আগে বলে দিই, এই শ্বসনে কি অক্সিজেনের ব্যাপার রয়েছে। এবার কি তোমরা বলতেই পারো ম্যাম উদ্ভিদে অক্সিজেন কোথা থেকে এলো, উদ্ভিদ তো কার্বন ডাই অক্সাইড ইউজ করে, কার্বন ডাই অক্সাইড ইউজ করে সালোক সংশ্লেষ করে, সালোক সংশ্লেষ থেকে ওরা খাদ্য তৈরি করে, তাহলে অক্সিজেন কোথায়? উদ্ভিদেরও কার্বন ডাই অক্সাইডের পাশাপাশি অক্সিজেনেরও দরকার। ঠিক আছে, তো সেটা ওরা খুব অল্প পরিমাণে নেয়। ঠিক আছে, আমরা যেমন অক্সিজেন ছাড়া থাকতেই পারবো না, তো উদ্ভিদ কি করে, কার্বন ডাই অক্সাইড তো লাগবে, ওদের এসেনশিয়াল, কিন্তু অক্সিজেনও লাগবে। ঠিক আছে, শ্বসন করার জন্য। সেই শ্বসন বা কোথায় হয়, স্থানগুলো কোথায়? ফার্স্ট তুমি দেখো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বা ইংলিশে বলা হয় যাকে স্টোমাটা। ঠিক আছে, স্টোমাটা কি, পত্র মানে কি, পত্র মানে হচ্ছে পাতা। ঠিক আছে, পত্র মানে কি, পত্র মানে হচ্ছে পাতা, আর রন্ধ্র মানে হোল বা স্মল যে ছিদ্রগুলো থাকে, তো কি পাতার ছিদ্র, পত্ররন্ধ্র। ঠিক আছে, তো বোঝাই গেল পত্ররন্ধ্র কোথায় থাকে উদ্ভিদের, পাতাতে। পাতা, উদ্ভিদের পাতায় হচ্ছে পত্ররন্ধ্র থাকে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা দেখিনি পত্ররন্ধ্রটা কোথায় থাকে। একটা স্লাইড নিই, চলো স্লাইডটা এখানে নিই। ওকে, তো কি পাতা, পাতাকে যদি তুমি ওপর থেকে লম্বালম্বি করে ছেদ করো, তাহলে কি হবে, এরকম একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এক একটা পাতায় এক এক রকম হবে, বাট
মোটামুটি এরকম ধরনের একটা ছিদ্র দেখতে পাবে। মাঝখানে তোমার কি থাকবে, যে আমরা যে বিয়েটা বলি মধ্যশিরা, মাঝখানে সেটা থাকবে। তো ওপরের স্তরটাকে বলা হয় আপার এপিডার্মিস। কি বলা হয়? আপার এপিডার্মিস। আর নিচের যে ত্বকটা রয়েছে তাকে বলা হয় লোয়ার এপিডার্মিস। ওকে, তো কি এই স্টোমাটা পাতার কোথায় থাকে? লোয়ার এপিডার্মিসে এরকম ছোট্ট 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 এরকম স্টোমাটা দেখা যায়। ঠিক আছে, ছোট্ট 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 ছোট্ট। ঠিক আছে, স্টোমাটার আকৃতি কেমন ম্যাম? স্টোমাটার আকৃতি হচ্ছে এরকম দুটো বিনস লাইক স্ট্রাকচার, এই যে এরকম। ঠিক আছে, স্টোমাটা এই যে এরকম দেখতে হয়। ঠিক আছে, বিনস লাইক স্ট্রাকচার। ঠিক আছে, তো এটা কোথায় থাকে? পাতার লোয়ার এপিডার্মিস। ঠিক আছে, নিম্ন ত্বকে। ঠিক আছে, তাহলে বলতে পারি পাতার স্টোমাটা কোথায় থাকে? মেইনলি নিম্ন ত্বক বা লোয়ার এপিডার্মিসে থাকে। ঠিক আছে, সব পাতারই থাকে। ঠিক আছে, তারপরে কি আছে? লেন্টিসেল। লেন্টিসেল কি? কোনো গুল্ম বা বৃক্ষ, মানে যদি হার্বস বা ট্রি, গাছগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হার্বস, যেগুলো ধান গাছ, গম গাছ, একদমই ছোট ছোট। তারপরে হচ্ছে শার্বস, যেমন জবা গাছ বলতে পারি, মিডিয়াম সাইজের, এবং ট্রি যারা বড় বড় সাইজের হয়, তাই তো। তো যেগুলো গুল্ম এবং বৃক্ষ জাতীয় গাছ থাকে তাদের কাণ্ড বা হচ্ছে শাখার যে বিদীর্ণ, মানে একটু মানে ভাঙা, মানে কি বলে কাটেট অংশ, তো এই বিদীর্ণ অংশটাকে বলা হয় লেন্টিসেল। ঠিক আছে, দেখো এখানে তোমার যে ছবি করা আছে, এই যে একটা লেন্টিসেল, এখানে যে একটা বিদীর্ণ অংশ তৈরি হয়েছে, তো এটাই হচ্ছে লেন্টিসেল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে শ্বাসমূল বা নিউম্যাটোফোর। শ্বাসমূল বা নিউম্যাটোফোর তোমরা সবাই জানো যে ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়, তাই তো। ম্যানগ্রোভ অরণ্যে, ম্যানগ্রোভ উদ্ভিদ, তাই তো। ম্যানগ্রোভ অরণ্যে যারা থাকে তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে তো, যেমন কি সুন্দরী গাছ। ঠিক আছে, তো কি হয় যখন ওই ম্যানগ্রোভ অরণ্যে কি লবণাক্ত অঞ্চলে জন্মায়, তো গাছগুলো মাটিতে হচ্ছে অনেক বেশি স্যালিনিটি থাকে, মানে লবণের পরিমাণ অনেক বেশি থাকে। তো লবণের পরিমাণ অনেক অনেক বেশি থাকার জন্য কি হয় যে গাছগুলোর মূল থাকে সেগুলো মাটির নিচে যাওয়ার বদলে একদম ওপর দিকে উঠতে থাকে, মানে মাটির থেকে একদম ওপরে উঠতে থাকে। এটা ধরো তোমাদের, আমি সরে গিয়ে দেখাই, এটা ধরো তোমাদের মাটি, তো মূলগুলো এই দিকে না গিয়ে এই দিকে লম্বা লম্বি করে উঠতে থাকে। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে শ্বাসমূল, এইভাবে লম্বা লম্বি করে উঠতে থাকে, একে শ্বাসমূল বা হচ্ছে নিউমাটোফোর বলে। কেন? অক্সিজেনের জন্য, অক্সিজেন সংগ্রহ করার জন্য। ঠিক আছে, অক্সিজেন সংগ্রহ করার জন্য হচ্ছে এরা মাটিতে যাওয়ার বদলে ওপরের দিকে উঠতে থাকে, এদেরকে বলা হয় শ্বাসমূল বা নিউমাটোফোর। ম্যানগ্রোভ অরণ্যে তুমি যদি সুন্দরবনে যাও দেখতে পাবে প্রচুর শ্বাসমূল। ঠিক আছে, ওখানে এত ঘন হয় যে ওখানে তুমি যদি হোঁচট খেয়ে পড়ে যাও তাহলে একদম তোমার একেবারে কেটে ছড়ে অবস্থা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল শ্বাসমূল, এটা গেল উদ্ভিদের কোথায় রেসপিরেশন হয়। নেক্সট কি আসবে তোমরা বুঝতেই পারছো, নেক্সট কি হবে বলো, বলে ফেলো। নেক্সট হবে হচ্ছে আমাদের অ্যানিমালস, প্রাণী দেহে রেসপিরেটরি অর্গান। ঠিক আছে, প্রাণীদের কোন কোন রেসপিরেটরি অর্গান থাকে, কি কি অংশ দিয়ে রেসপিরেশন হয়, কি কি অঙ্গ দিয়ে রেসপিরেশন হয়। ঠিক আছে, তো সবার ফার্স্ট চলে আসলো আমাদের দেহতল বা বডি সারফেস। দেহতল বা বডি সারফেস মানে আমার এই যে দেহ, যে আমাদের পুরো দেহটা আছে, আমি যদি পুরো দেহটা কাজে লাগিয়ে রেসপিরেশন করি, মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করি, তাহলে তাকে বলা হবে যে দেহতল দিয়ে আমি রেসপিরেশন করছি।
ঠিক আছে, এটার কার মাধ্যমে হয়? দেহতলটা হয় হচ্ছে ব্যাপন। ব্যাপন, ব্যাপন তোমরা জানো, ডিফিউশন বা ব্যাপন। যখন তুমি একটা ধূপকাঠি এদিকে যদি লাগিয়ে দাও খুব সুন্দর গন্ধওয়ালা, তাহলে কি হবে? সারা ঘরটার মধ্যে ধূপকাঠির গন্ধটা ছড়িয়ে যাবে বা ধূপকাঠির ধোঁয়াটাও ছড়িয়ে যাবে। ব্যাপন কি? যখন কম বেশি ঘনত্ব স্থান থেকে কোনো বস্তুর কণা হচ্ছে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ে, তাই তো? এখানেও সেম ব্যাপন প্রসেসে গোটা বডি জুড়ে, গোটা বডির তলটা জুড়ে হচ্ছে রেসপিরেশন হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ কি বলতে পারি? অ্যামিবা। দেখো এখানে একটা অ্যামিবার ছবি দেওয়া রয়েছে। অ্যামিবা হচ্ছে কোন পর্ব, কোন ফাইলামে থাকে বলো তো? অ্যামিবা আমরা ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টারে ক্লাসিফিকেশনে পড়ে আসছি। অ্যামিবা হচ্ছে অ্যামিবা, প্যারামেশিয়াম, ইউগ্লিনা, এগুলা কি? এগুলো সব হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া বা প্রোটিস্টা। ঠিক আছে, প্রোটোজোয়া বা প্রোটিস্টা। ঠিক আছে, এগুলো কি? এন্ডোডার্ম এবং মেসোগ্লিয়া। আর একটোডার্ম হচ্ছে হাইড্রা বা জেলিফিশ। হাইড্রা, জেলিফিশ, এটা হচ্ছে নিডারিয়া, তাই তো? ঠিক আছে, প্যারামেশিয়াম, অ্যামিবা, ইউগ্লিনা, হাইড্রা, জেলিফিশ এগুলো কি করে? পুরো বডি দিয়ে হচ্ছে রেসপিরেশন করে। এ দেখো এখানে হাইড্রা রয়েছে, এটা হচ্ছে হাইড্রার একটা গঠন। এটা হচ্ছে তোমার একটোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, এটা হচ্ছে মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া, তাই তো? ওরা ডিপ্লোপ্লাস্টিক হয়। তো এখানে ডিফিউশনের প্রভাবে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের হচ্ছে আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, এছাড়াও এরকম লোয়ার গ্রুপ অফ অ্যানিমালস এর মধ্যে দেখা যায় বিশেষ করে, ঠিক আছে, বডি সারফেস। এছাড়াও আরো হাইয়ার গ্রুপের মধ্যে কি দেখা যায়? যে শীত ঘুমের সময় ব্যাং কি করে? ত্বক দ্বারা শ্বাসকার্য চালায়। ওরা হাইবারনেশন করে। শীতকালে যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তখন ওরা কি মাটির নিচে চলে যায়, ঠিক আছে, ঘুমানোর জন্য। তো তখন তাদের কি মেটাবলিক প্রসেস অনেক স্লো হয়ে যায়, তাই জন্য শ্বাসকার্য কার দ্বারা চালায়? ত্বক। পুরো বডি জুড়ে তখন তাদের শ্বাসকার্য হয়। ঠিক আছে, এছাড়াও কি কি রয়েছে? কেঁচো এবং জোঁক প্রভৃতি প্রাণীরা নিজের ভিজে ত্বক, এটা হচ্ছে ত্বক, ওকে, ভিজে ত্বক দ্বারা গ্যাস আদান প্রদান করে। ওকে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী কাদের কাদের দেখা যায়? শ্বাসনালী দেখা যায় স্থলজ, জলজ, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কি? আমরা সন্ধিপদি, আমরা বললাম ক্লাসিফিকেশনে আমরা পড়েছি পরিপেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, অ্যাস্কেলমিনথেস আর আর্থ্রোপোডা, মোলাস্কা, অনেক কিছু পড়েছি। আর্থ্রোপোডা মানে সন্ধিপদ, ঠিক আছে, সমস্ত ইনসেক্ট যেই পর্বে রয়েছে সেটাই হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, তা উদাহরণস্বরূপ কি বলতে পারি? উদাহরণস্বরূপ বলতে পারি আরশোলা, প্রজাপতি, ফড়িং, মশা, মৌমাছি প্রভৃতি সন্ধিপদী প্রাণীদের ট্রাকিয়া দেখা যায়। ট্রাকিয়া মানে শ্বাসনালী। আমাদেরও দেখবে, যেমন আমরা একটু পরেই পড়বো যে শ্বাসনালী আছে, ফুসফুস আছে, অনেক কিছু রয়েছে। তো ওদের অত কিছু থাকে না, ওদের শুধু শ্বাসনালী থাকে। এই দেখো, এই যে মোটা একটা অংশ রয়েছে, এই যে মোটা একটা, এটা হচ্ছে শ্বাসনালী। ঠিক আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী পরবর্তীতে কোষে গিয়ে দেখো অনেকগুলো অংশে বিভাজন হয়ে গেছে। এই যে দেখো অনেকগুলো অংশে, এটাকে বলা হয় ট্রাকিওল। ঠিক আছে, ট্রাকিওল, এগুলো হচ্ছে ট্রাকিওল। ওকে, ট্রাকিওল, শ্বাসনালী বিভাজিত হয়ে ট্রাকিওল। এবং এই শ্বাসনালীটা আমাদের কি নস্ট্রিল আছে, ওদের বিভিন্ন একটা অঙ্গে একটা ছিদ্রে ওপেন হয়, সেটাকে বলা হয় শ্বাস ছিদ্র। শ্বাস ছিদ্র বা স্পাইরাকল। শ্বাস ছিদ্র বা স্পাইরাকল। দেখতে পাচ্ছ, আমি একটু সরে গেলাম, দেখে নাও। ঠিক আছে, শ্বাস ছিদ্র বা স্পাইরাকল থাকে। ঠিক আছে, তাহলে শ্বাসনালী কি হলো? সন্ধিপদী প্রাণীদের হলো। শ্বাসনালীগুলো বিভাজিত হয়ে ট্রাকিওল গঠন করে এবং শ্বাসনালীতে একটা অংশে ছিদ্রে হচ্ছে ওপেন হয় বাইরের দিকে, সেটাকে বলা হয় শ্বাস ছিদ্র বা স্পাইরাকল। ক্লিয়ার? চলো নেক্সট।
নেক্সট কি আসছে? ফুলকা। এটা আমরা সবাই জানি। ফুলকা কার থাকে? ফিশ, যারা মাছ, কারা? কাদের থাকে? মাছ। মাছেদের মধ্যে ফুলকা থাকে। এই দেখো ফুলকা, একটা রেড 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 স্ট্রাকচার। তুমি যদি দেখো মাছের অপারকিউলম বা কানকোটা তুমি যদি এভাবে সরিয়ে দেখো মাছে, দেখবে লাল 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 শিরা শিরা শিরার মতো ফুলকা দেখা যায়। তো এই ফুলকা বা গিল হলো মাছেদের বা জলজ প্রাণীদের হচ্ছে শ্বাসকার্য চালায়। এটা অস্ট্রিকথিসও হতে পারে, কন্ট্রিকথিসও হতে পারে। আমরা ক্লাসিফিকেশনে পড়েছিলাম, মনে করো। দেখো, অস্ট্রিকথিস মানে অস্থিযুক্ত, কন্ট্রিকথিস মানে কার্টিলেজিনাস মানে তরুণাস্থিযুক্ত। তো এই দুরকম মাছেরই কিন্তু ফুসফুলকা দেখা যায়, ঠিক আছে। এছাড়াও কাদের দেখা যায়? আর দেখা যায় হচ্ছে ব্যাঙাচি। ব্যাঙের আগে ব্যাঙাচি, ব্যাঙের আগে কে আসে? ব্যাঙাচি। তো ব্যাঙাচি তো অ্যাম্ফিবিয়া, কিন্তু ওদের মধ্যে যখন প্রথম লার্ভা দশায় থাকে, মানে ব্যাঙাচি অবস্থায় থাকে, তখন কিন্তু ওদের মধ্যে ফুসফুস থাকে না, তখন কি থাকে? ফুলকা থাকে। যখন ব্যাঙাচিটা পরে রূপান্তরিত হয়ে ব্যাঙে পরিণত হয়, তখন কিন্তু ওদের ফুলকা গুলো হচ্ছে বাদ হয়ে যায়, ঠিক আছে। তখন ওখানে ফুসফুস উৎপন্ন হয়। ক্লিয়ার? আর ফুসফুস তো আমরা সবাই জানি হায়ার অর্গানিজম। হায়ার অর্গানিজম মানে কে কে হতে পারি? অ্যাম্ফিবিয়া, কি রেপটাইল, রেপটিলিয়া, তারপরে অ্যাভিস, আর কি ম্যামেলিয়া। অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া সমস্ত কি হায়ার অর্গানিজম। অ্যাম্ফিবিয়া মানে ব্যাঙের শ্রেণী, রেপটিলিয়া মানে কুমির বা টিকটিকি, অ্যাভিস মানে পক্ষী, ম্যামেলস মানে আমরা স্তন্যপ্রায়ী, ঠিক আছে। তো এই হায়ার অর্গানিজমের মধ্যে কিন্তু ফুসফুস বা লাংস দেখা যায়, ঠিক আছে। এবার হচ্ছে মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান ইন ফিশ। দেখবে কোনো কোনো মাছকে তুমি, তোমার বাবা যখন বাজার থেকে কিনে নিয়ে আসে, তখন কি করে? তোমার মা বলে আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না, আজকে হচ্ছে হাঁড়ির মধ্যে ওই মাছটাকে রেখে দেয়। তুমি দেখবে যে সকালবেলা ওই মাছগুলো কিন্তু জীবিত আছে, ঠিক আছে। কোনো কোনো সময় হয়তো মরে যায়, কিন্তু জীবিত আছে। তো কি করে? সব মাছকে যদি তুমি ওই জল থেকে তুলে এনে হাঁড়ির অল্প জলে রেখে দাও, তাহলে কি বেঁচে থাকবে? না। তুমি রুই মাছকে ট্রাই করে দেখো বেঁচে থাকে কিনা, আর তুমি মাগুর মাছকে ট্রাই করে দেখো বেঁচে থাকে কিনা। তো কোনো কোনো মাছ বেঁচে থাকে না। কেন থাকে না? আর কোনো কোনো মাছ বেঁচে থাকে অনেকক্ষণ, অনেক দিনও। তাহলে কেন কেন বেঁচে থাকে? তো কিছু কিছু মাছের ক্ষেত্রে কি হয়, ফুলকা ছাড়াও আরো আদার্স অতিরিক্ত একটা শ্বাসযন্ত্র থাকে। তো এগুলোকেই বলা হয় অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান বা অতিরিক্ত শ্বাসযন্ত্র, ঠিক আছে। যেমন কি কি হতে পারে? কই, মাগুর, শিঙি, ইল, ঠিক আছে। আরো অনেক রকম মাছ আছে। তো এই মাছগুলোকে আমরা বলে থাকি জিওল মাছ। কেন? জিয়ে রাখা হয় জলের মধ্যে, তাই জন্য জিওল মাছ। তো কি হয়, কই মাছের ক্ষেত্রে দেখে নি কিরকম থাকে। এদের মাথার দুপাশে ফুলকার উপরে প্রস্ফুটিত গোলাপের মতো একজোড়া শ্বাস পুষ্প থাকে। শ্বাস পুষ্প নামক অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। এই দেখো, এটা হচ্ছে কই মাছের ফুলকা, আর এখানে দেখো গোলাপের পাপড়ির মতো শ্বাস পুষ্প রয়েছে, ঠিক আছে। তাহলে মাগুর মাছের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কি? শ্বাস পুষ্প। ক্লিয়ার? এবার দেখো মাগুর মাছের কি থাকে? মাথার পেছনে দুপাশে কদম ফুলের মতো দেখতে একজোড়া শ্বাস বৃক্ষ থাকে। বৃক্ষ মানে কি? গাছ। এই দেখো, এটা হচ্ছে শ্বাস বৃক্ষ, এটা হচ্ছে তোমার ফুলকা, আর হচ্ছে এটা হচ্ছে শ্বাস বৃক্ষ। তাহলে মাগুর মাছের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কি? শ্বাস বৃক্ষ। ওকে, এগুলো কিন্তু কোশ্চেন আছে। তাহলে মাগুরের হবে শ্বাস পুষ্প আর সরি শ্বাস বৃক্ষ, আর কইয়ের হবে শ্বাস পুষ্প। নেক্সট হচ্ছে শিঙি মাছ। সিস্তি মাছ হয়ে গেছে, এটা হচ্ছে শিঙি মাছ। ওকে, শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র হচ্ছে নলাকার বায়ু প্রকোষ্ঠ বা এয়ার চেম্বার।
ঠিক আছে, এদের শ্বাসনল বলা হয়। এই দেখো এখানে একটা ওদের ফুলকা রয়েছে, এছাড়াও এই জায়গাটায় ওদের হচ্ছে নলাকার বায়ু প্রকোষ্ঠ থাকে। তো এইগুলাকে বলা হয় এয়ার চেম্বার বা শ্বাসনল। ওকে, এছাড়াও চারে কি থাকতে পারে, ইল মাছ। ইল মাছ দেখবে সাপের মতো দেখতে হয়, ঠিক আছে, অনেকে আবার খায়, আবার ইলেকট্রিক ইল খেতে যেও না, শক মেরে দেবে, ঠিক আছে। তো ইল মাছ এবং আরো অন্যান্য মাছগুলো যেগুলো থাকে লেপিটোসাইরেনের আন্ডারে, তো সেগুলো হচ্ছে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে, তার জন্য ওরা অনেক সময় বেঁচে থাকে। তো অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা কি? অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা একটা হোমওয়ার্ক তোমাদের, আমি তোমাদের একটু বলে দিই, তোমরা বাড়ি গিয়ে ভাববে যে অতিরিক্ত শ্বাসযন্ত্র মানুষের বলি কেন, মানুষের তো নেই, মাছের কেন দরকার হয়। ফার্স্ট, ওদের ব্রিডিং এর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ওদের ট্রাভেল করতে হয়, তার জন্য কি, যদি অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে হয়তো এই পুকুর থেকে ওই পুকুরে যাবে, ঠিক আছে, তো মাঝখানে একটা গ্যাপ আছে, তো ওই গ্যাপের মধ্যে দিয়ে যদি যায় তারা, তাহলে তো ওদের অক্সিজেন যদি না পায় তাহলে তো গেল, একদম মরে গেল। তো যদি শ্বাস যন্ত্রটা থাকে তাহলে কি, ও এখান দিয়ে যেতে পারবে পুকুরের জলে, একটা ব্রিডিং বা ট্রাভেল করার ক্ষেত্রেও যেতে পারে, বা অনেকক্ষণ ওদের অক্সিজেন লেভেল যদি জলে কম থাকে তাহলেও ওরা বেঁচে থাকতে পারে, ঠিক আছে। এরকম আরো অনেক প্রয়োজনীয়তা আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাড়িতে খুঁজবে, মা বাবার হেল্প নেবে যে কেন অতিরিক্ত শ্বাসযন্ত্র মাছেদের প্রয়োজন, তার প্রয়োজনীয়তাটা কি, ঠিক আছে, ক্লিয়ার। চলো, নেক্সট হচ্ছে ফুসফুস ও মানব দেহে শ্বাস প্রক্রিয়া, লাংস অ্যান্ড মেকানিজম অফ হিউম্যান ব্রিদিং, ঠিক আছে। তো কি, এখন চলে আসলাম আমরা অ্যানিমালস এরটা গেল, এবার আমাদের, ঠিক আছে, হিউম্যান সবচেয়ে অ্যাডভান্স প্রাণী, তাই তো, ম্যামলস। তো ভাই এবং বোনরা, কি মনে হয় ফুসফুসে, আমরা এত অ্যাডভান্স প্রাণী, তার মধ্যে ফুসফুসের কি ধরনের মেকানিজম হতে পারে, ঠিক আছে। তো ফুসফুস এবং ব্রিদিং মেকানিজম, ব্রিদ মানে আমি শ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, এটাই হচ্ছে ব্রিদিং। আর এর ব্রিদিং রেসপিরেশনের মেন অর্গানটা কি, আমাদের মেন অর্গানটা হচ্ছে ফুসফুস। ওকে, মানুষের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস বা লাংস। কটা থাকে লাংস বলতো, কটা থাকে লাংস, বাচ্চা লোক বলো কটা থাকে লাংস? ফুসফুস থাকে হচ্ছে দুটা বা এক জোড়া। ওকে, এর বিভিন্ন পার্টস আছে ফুসফুসের, তাই তো, ফুসফুস অঙ্গ একটা, তার মানে ও কুছ তো ঘোটালা হ্যাঁ, বহুত কিছু, হিউম্যান ফিজিওলজি হ্যাঁ, তো বহুত জ্যাদা ঘোটালা তো হোগাই, ঠিক আছে। এমনিতে হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার, তার মধ্যে কমপ্লেক্স আমাদের মধ্যে, তাহলে ভাবো তাহলে কি কি থাকতে পারে, ঠিক আছে। তো প্রধান অঙ্গগুলি আমরা এখন ডেসক্রাইব করি, যে এক জোড়া ফুসফুস আছে মানে দুটো, ঠিক আছে, এক জোড়া ক্রমশাখা আছে বা ব্রঙ্কাই যাকে বলা হয়, শ্বাসনালী আছে, ট্র্যাকিয়া আছে, ল্যারিংস আছে, গলবিল আছে, ফ্যারিংস বা গলবিল, নাসাপথ বা নাসার আছে, নাসার রন্ধ্র, সরি রন্ধ্র বা নস্ট্রিল, নস্ট্রিল। ওকে, তো এই প্রত্যেকটার কি কি পার্ট চলো দেখিনি, ঠিক আছে। ফার্স্টে কি, এটা একটা আমাদের ফুসফুসের স্ট্রাকচার, ঠিক আছে। চলো, ফুসফুসের স্ট্রাকচার দেখো কত কমপ্লেক্স স্ট্রাকচার না, নাকি সিম্পল স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচার, ঠিক আছে। তো সবার ফার্স্টে আমি কি করলাম, আমরা ওপর থেকে প্রসেস থেকে যাব, ঠিক আছে। ফার্স্ট প্রসেস আমাদের যদি বলি, আমরা এটাকে আগে লিখবো, তো ফার্স্টে আমরা দেখবো নাসারন্ধ্র বা নাসাপথ বা নস্ট্রিল লিখলাম। ওকে, নস্ট্রিল, এক নম্বর দিলাম আমরা নস্ট্রিলকে। নস্ট্রিল কি, আমাদের এই যে নাকের ছিদ্র, এটা হচ্ছে নাসা ছিদ্র বা নস্ট্রিল, এখান দিয়ে কি আমি বায়ু নিচ্ছি, নাও সবাই আমার সাথে সাথে, নিলাম, আমি শ্বাস নিলাম, তো এটা নস্ট্রিল দিয়ে কি নাসাপথে গেল, নাসাপথ থেকে অন্তর্নাসাপথে যাবে, ঠিক আছে। এটা যদি তোমার, এখানে আমি আরেকটা স্লাইড কি নেব, চলো নি। তো এটা হচ্ছে তোমার নস্ট্রিল আর কি, তো এখান থেকে তোমার শ্বাসবায়ুটা কি ভেতরের দিকে যাবে, তাই তো,
ভেতরের দিকে গেল, এই যে নস্ট্রিল দিয়ে যাচ্ছে, এটা কি বলবো? নস্ট্রিল বা নাসারন্ধ্র, বহির নাসারন্ধ্র, ঠিক আছে, বহির নাসারন্ধ্র। তারপরে ওটা কি গেল? এটা হচ্ছে নাসাপথ, নাসাপথ, ঠিক আছে। এইবার যে গেল, এখানে কি মাউথ আছে আমাদের, মাউথ ক্যাভিটি, এবার ও এর সাথে মিলে যাবে, তাই তো, একটাই ক্যাভিটি হয়ে যাবে তারপরে। তো এটা হয়ে গেল কি? অন্তর্নাসারন্ধ্র। ভিতরে যে নাসারন্ধ্রটা হলো এই যে এখানে রয়েছে, যেখানে ও মাউথ ক্যাভিটির সাথে মিলবে, সেটা হচ্ছে তোমার অন্তঃনাসারন্ধ্র, অন্তঃনাসারন্ধ্র। ওকে, কি হবে? অন্তঃনাসারন্ধ্র। তাহলে আমাদের নস্ট্রিল আর নাসাপথ তাহলে হয়ে গেল। তো ফার্স্ট যেটা ছিল নস্ট্রিল, নাসারন্ধ্র বা নাসাপথ, ক্লিয়ার সবার? তারপরে কি আছে দেখো, তারপরে রয়েছে হচ্ছে ফ্যারিংস বা গলবিল, ফ্যারিংস। নস্ট্রিল থেকে কিসে যাবে? ফ্যারিংসে যাবে, ঠিক আছে। নস্ট্রিল থেকে কোথায় গেল? ফ্যারিংস। ফ্যারিংসটা কি? এই দেখো, যখন এই যে নাক দিয়ে আমি বায়ুটা নেব, এবং দেখো মুখ, নাক যখন বন্ধ থাকে আমরা মুখ দিয়েও বায়ু নিই এভাবে, তাই তো। তার মানে কি, নাক আর মুখ আমাদের একই নালীতে গিয়ে এত অব্দি মিলিত হয় না, তাহলে তো আমি মুখ দিয়ে নিতে পারি। যদি আমার সর্দির সময় নাক বন্ধ না হয়ে যায় তাহলে তো আমি মরে যাবো। নাক বন্ধ হলে হলাম কি, গেলাম, ঠিক আছে। কিন্তু কি হয়, আমরা মুখ দিয়ে শ্বাস নিই। তো নাসাপথ এবং মুখবিবর, এই যে এখানে থাকে, যেখান অংশটায় মিলিত হয় সেটা হচ্ছে বলা হয় গলবিল, গলবিল, গলবিল বা ফ্যারিংস, ঠিক আছে। ওই যে মনে করে দেখো, কর্ডাটার বৈশিষ্ট্য তুমি পড়েছিলে, নার্ভ কর্ড, নোটোকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র, ঠিক আছে। গলবিলের মধ্যে ছিদ্র দেখা যায়, ঠিক আছে। তো পরবর্তীতে এটাই আমাদের গলবিল, গলবিল হয়ে গেছে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের আছে ল্যারিংস। গলবিল হয়ে গেল আমাদের, গলবিল থেকে চলে যাবে হচ্ছে ল্যারিংস, ল্যারিংস। গলবিল থেকে আরো দাও, ল্যারিংস, ল্যারিংসে চলে গেল। ল্যারিংস কি? ল্যারিংস হচ্ছে এই টোটাল অংশটা, এই টোটাল যে একটা উঁচু মতো অংশ, এটাকে বলা হয় তাই তো, ঠিক লিখলাম? ল্যারিংস। কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, ওকে, ল্যারিংস। ওকে, তো এটা কি? এখানে একটা তোমাদের কার্টিলেজেনাস অংশ থাকে, এটাকে বলা হয় এপিগ্লটিস, 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 ঠিক আছে। এটা তোমাদের থাইরয়েড বোন, সবগুলো একসাথে বলছি, থাইরয়েড হাড়, ঠিক আছে। তো কি? ল্যারিংস, ল্যারিংসে কি হবে? কোথায় গেল? হ্যাঁ, তো কি, ফ্যারিংস আসলো, ফ্যারিংস এর পর হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। ফ্যারিংস এর পর এখানে আমাদের মিলে গেল, ফ্যারিংস এর পর হচ্ছে ল্যারিংস। ফ্যারিংস আর ল্যারিংস কানেক্টেড থাকবে হচ্ছে গ্লটিস, কি দিয়ে? গ্লটিস দিয়ে, গ্লটিস, ঠিক আছে, গ্লটিস দিয়ে কানেক্টেড থাকবে। তো গ্লটিস এর ওখানে ল্যারিংস এর শুরুতে এই যে যেটা দেখালাম যে এপিগ্লটিস, ঠিক আছে, এপিগ্লটিস থাকে একটা কার্টিলেজেনাস, ঠিক আছে। এটা কি? এপিগ্লটিস, এটা হচ্ছে কার্টিলেজেনাস, যেটা কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি বলো? কার্টিলেজেনাস মানে হচ্ছে না কেন? কার্টিলেজেনাস মানে কি? তরু নাস্তি নির্মিত,
তরুণাস্থি নির্মিত থাকে। এপিগ্লটিসের কাজ কি এবার বলে দিই। এবার দেখো এখানে যে মুখ আসলো, এবার যে নাসাপথ আসলো, এটা কি দুটো তো আলাদা জায়গায় যেতে হবে, তাই তো? এরকম দুটো আলাদা ট্র্যাক হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরো এই যে একটা রাউন্ড ট্র্যাক, এই যে একটা রাউন্ড ট্র্যাক, এই যে দুটো আলাদা ট্র্যাক, এইরকম জায়গায় একটা এপিগ্লটিস থাকে, ঠিক আছে? এপিগ্লটিস থাকে। এটা ধরো তোমাদের শ্বাসনালী, এটা তোমাদের শ্বাসনালী, আর এটা তোমাদের খাদ্যনালী। ওকে, খাদ্যনালী। যখন তোমরা খাবার খাবে তখন কি দুটো ট্র্যাক আছে। এবার তো খাবার তো জানে না যে না আমাকে শ্বাসনালীতে যাওয়া যাবে না, আমাকে খাদ্যনালীতেই যেতে হবে। খাবার তো সেটা জানি না, কিন্তু তখন যদি আমরা খাবার খাওয়ার সময় দুটো ট্র্যাক থাকে, তাহলে কি আমাদের খাবারটা ফুসফুসে চলে যেতে পারে, শ্বাসনালীতে চলে যেতে পারে। তো সেই সময় খাদ্য গ্রহণের সময় কি করে, এই যে এপিগ্লটিস ঢাকনাটা আছে, মানে কার্টিলেজিনাস যে ঢাকনাটা আছে, এটা কি করে, এইটাকে পুরো বন্ধ করে দেয়, শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়। তাহলে কি একটা রাস্তা বন্ধ হয়ে গেল। তো খাবার যখন আসলো তখন ওর সঙ্গে সঙ্গে কি হবে, খাদ্য নালীতে প্রবেশ করে যাবে, শ্বাস নালীতে কিন্তু প্রবেশ করবে না। এই জন্যই আমাদের বাড়িতে বলা হয় যে খাবার সময় বেশি কথা বলিস না, কিন্তু কথা বলতে বলতে খাবার খেতে হয়নি, বিষম লাগে, মানে কাশি হয়, ঠিক আছে? যদি আমি খাবার খাওয়ার সময় কথা বলি বা কিছু করি, তো কথা বলতে বলতে খাবার খাই, তখন কি হয়ে যাবে, এপিগ্লটিসের ফাংশনটা হবে না, শ্বাস নিতে নিতে কথা বলছি না, তখন কি হবে, খাবারটা আমাদের শ্বাসনালীতে চলে যাবে। শ্বাসনালীতে চলে গেলে কি হবে, আমাদের কাশি হবে, আমাদের বিষম লাগবে, বারবার আমরা কাশতে কাশতে থাকবো, যতক্ষণ না অব্দি খাবারের কণাটা আমাদের শ্বাসনালী থেকে বেরিয়ে যাবে। এই জন্যই মা বাবাদের কথা শোনা উচিত যে খাবার খাওয়ার সময় কোনো রকম কথা বলা কিন্তু উচিত নয়, ঠিক আছে? নাহলে কিন্তু শ্বাসনালীতে গিয়ে কিন্তু আমাদের অনেক বড় একটা মানে কি বলবো বিপদ চলে আসতে পারে, ঠিক আছে? তো এপিগ্লটিসের ফাংশন বোঝা গেল। এটা কি করে, যখন খাবার খাই তখন এরকম একটা সিম্পল ঢাকনা টুক করে এভাবে বন্ধ করে দিল, হচ্ছে শ্বাসনালীর মুখটা, খাবার পুরোটা খাদ্যনালীতে চলে গেল। এটা হচ্ছে তোমার ল্যারিংস, ঠিক আছে? ল্যারিংস। ওকে, ল্যারিংসে আরেকটা জিনিস থাকে, ল্যারিংসে হচ্ছে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে দুটো ভয়েস বক্স বা ভোকাল কর্ড, ভোকাল কর্ড। ওকে, ভোকাল কর্ড থাকে, যেটা বলা হয় স্বর উৎপন্ন করে, ঠিক আছে? ল্যারিংস কে আরেকটা বলা হয় স্বরযন্ত্র, ঠিক আছে? এই যে এই দেখো এই জায়গাটায় থাকে ল্যারিং, তুমি যদি এখানে টাচ করো দেখবে একটা ভাইব্রেশন ফিল করতে পারবে। তুমি যখন কথা বলছো, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এখন যদি আমি এই জায়গাটা টাচ করি তাহলে দেখবে একটা ভাইব্রেশন হচ্ছে, কিন্তু কি ভোকাল কর্ড দিয়ে কিন্তু স্বর উৎপন্ন হচ্ছে। আর ল্যারিংস হচ্ছে আমাদের স্বরযন্ত্র। ক্লিয়ার? তাহলে কি হলো, নাসাপথ, তারপরে হলো ফ্ল্যারিংস বা গলবিল, তারপরে হলো ল্যারিংস। ল্যারিংস এর পর হচ্ছে আমাদের ট্র্যাকিয়া বা শ্বাসনালী। ওই যে আর্থ্রোপোডাতে দেখেছিলাম শ্বাসনালী, তো সেরকমই শ্বাসনালী আমাদেরও রয়েছে, ঠিক আছে? এটাকে বলা হয়, এই যে লম্বা একটা টিউব লাইক স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় শ্বাসনালী, এইটাকে বলা হয় শ্বাসনালী। ওকে, এই টোটাল টিউবটা আমাদের ফুসফুস অব্দি বিভক্ত, সেটাকে বলা হয় শ্বাসনালী। ক্লিয়ার? চলো, শ্বাসনালীর পর আরেকটা জিনিস থাকে, সেটা কি বললাম আগের ভিডিওতে, আগের স্লাইডে দেখেছিলাম, সেটা হচ্ছে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। সিঙ্গুলারে ব্রঙ্কাস, প্লুরালে ব্রঙ্কাই, ঠিক আছে? দুটো ব্রঙ্কাই থাকে। আমি অন্য কালির পেন নিই, এখানে রেড রেডি হয়ে যাচ্ছে, গ্রিন নি, ব্লু নি। এই যে দেখো, এই যে একটা ব্রঙ্কাস আর এই যে একটা ব্রঙ্কাস, দুটো হচ্ছে কি গঠন করে, ব্রঙ্কাস। দুটো ব্রঙ্কাস বা প্লুরাল ফর্মে ব্রঙ্কাই, দুটো ব্রঙ্কাস। ট্রাকিয়া আসলো, তারপর দুদিকে দুটা ভাগ হয়ে গেল। বাংলা টার্মটাকে কি বলা হয়, বাংলা টার্মকে বলা হয় ক্রোমোশাখা। বাংলা টার্মকে কি বলা হয়, ক্রোমোশাখা। এটাও কি হয়, কার্টিলেজেনাস হয়, মানে তরুণাস্থি, তরুণাস্থি নির্মিত থাকে,
ঠিক আছে, ব্রঙ্কাসটা কি, ট্রাকিয়া আসলো, দুদিকে ভাগ হয়ে গেল, এটা হচ্ছে ব্রঙ্কাস বা তরুণাস্থি। ঠিক আছে, এবার দেখো ব্রঙ্কাস গুলা অনেক ছোট 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 শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে। তো এদেরকে কি বলা হয় বলতো, এদেরকে বলে উপক্রম শাখা বা ব্রঙ্কিওল। কি বলা হয়, ব্রঙ্কিওল বা উপক্রম শাখা। ঠিক আছে, অনেকগুলো হতে পারে। ঠিক আছে, একদম পুরো 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 ভরে গেছে, তো কি হলো, ব্রঙ্কাস ডিভাইডেড হয়ে গিয়ে অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে গিয়ে ব্রঙ্কিওল গঠন করে। কি গঠন করে, ব্রঙ্কিওল। ওকে, চলো এবার ব্রঙ্কিওলের পরে কি হয়, ব্রঙ্কিওলের একদম মাথায় একদম এরকম ধরনের ফোলা বাল্বের মতো স্ট্রাকচার দেখা যায়, তো এইগুলোকে বলা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলাই, কি বলা হয়, অ্যালভিওলাই। ঠিক আছে, তো কিরকম দেখতে হয় চলো দেখি, কিরকম দেখতে হয়। এই যে আসলো একটা ব্রঙ্কিওল, তারপর এরকম এরকম আঙুর যেরকম হয় না, আঙুরের মতো এরকম গোল 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 স্ট্রাকচার এরকম হচ্ছে থাকে, এগুলো হচ্ছে তোমার অ্যালভিওলাই। কি বলা হয়, অ্যালভিওলাই। ক্লিয়ার, সবার ক্লিয়ার। লাস্টলি তোমার চলে আসলো এই টোটাল স্ট্রাকচার, এটা হচ্ছে দুটা ফুসফুস, এই একটা ফুসফুস, এই একটা ফুসফুস। ওকে, তো ফুসফুস হচ্ছে দুটা, মানে এক জোড়া ফুসফুস থাকে। ঠিক আছে, তো ফুসফুস হচ্ছে দুটো লেয়ার দ্বারা গঠিত। এই যে একটা, আমি যদি ভেতরের দিকে একটা লেয়ার আঁকি, তো ফুসফুস হচ্ছে দুটো লেয়ার দ্বারা গঠিত। ঠিক আছে, ফুসফুসের এই লেয়ার গুলাকে বলা হয় প্লুরা। প্লুরা, ফুসফুসের লেয়ার গুলোকে কি বলা হয়, প্লুরা। যে আবরণীটা থাকে, যে পিঙ্ক কালারের আবরণটা থাকে, সেটাকে বলা হয় প্লুরা। ঠিক আছে, বাইরের আবরণটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরা। আর ভেতরের আবরণকে বলা হয় ভিসেরাল প্লুরা। ভিসেরাল প্লুরা। ক্লিয়ার, প্লুরা হচ্ছে আবরণটা, বাইরের যে আবরণটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা, এবং ভেতরের আবরণটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। ক্লিয়ার, ঠিক আছে। আর ফুসফুসের স্থান কোথায়, আমরা জানি ফুসফুস হচ্ছে আমাদের বল পাঁজরের মধ্যে থাকে, পাঁজরের মধ্যে বক্ষ গহ্বরে পাঁজরের মধ্যে থাকে। তো এই যে পাঁজর আর ফুসফুসের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে তাকে বলা হয় প্লুরা গহ্বর। কি বলা হয়, প্লুরা গহ্বর। ঠিক আছে, পুরা গহ্বর। ঠিক আছে, ক্লিয়ার। এটাই গেল টোটাল আমার থাইরয়েড বলছি, ফুসফুসের স্ট্রাকচার। ও আরেকটা জিনিস, ফুসফুসের স্ট্রাকচার যেটা আমরা দেখছি, বাম দিক আর ডান দিক কোনটা। ঠিক আছে, আমরা যদি সেলফি তুলি, ঠিক আছে, সেলফি তোলার পর দেখি আমরা সেলফিটা ঘুরে যায়, দেখবি বাঁ দিকটা আমাদের ডান দিক হয়ে যায়, ডান দিকটা বাম দিক হয়ে যায়। ঠিক আছে, তো ফুসফুস, হৃৎপিণ্ড আমরা যাই আঁকি না কেন, আমি বাঁ দিকে ডান দিকে এটা আঁকছি, তো ডান দিক, ফুসফুসের ডান দিক হবে এটা, এটা হবে ডান দিক। ঠিক আছে, এটা হয়ে যাবে সরি ভুল বললাম, ইরেজার। ঠিক আছে, তো সরি, এই দিকে ডান দিক আছি, তার মানে এই দিকটা হয়ে যাবে আমার ডান দিক, মানে আমি এই দিকে ডান দিকের ফুসফুসটা নিয়ে আমি এরম করে লাগিয়ে দিয়েছি, নে ফুসফুস আমি তুই রাখ। ঠিক আছে, তো আমি যেই দিকে ডান দিক তার উল্টো দিকে হয়ে যাবে ডান ফুসফুস,
এটা হয়ে যাবে ডান ফুসফুস, আর এই দিকে হয়ে যাবে বাঁ দিকটা হয়ে যাবে, মানে আমার বাঁ দিকটা হয়ে যাবে ফুসফুসের ডান ফুসফুস, এবং ডান দিকটা হয়ে যাবে ফুসফুসের বাম ফুসফুস। ঠিক আছে, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ক্লিয়ার? বোঝা গেল? হৃৎপিণ্ডের ক্ষেত্রেও তাই হবে। মানে ধরো আমি উল্টো হয়ে দাঁড়িয়ে গেছি, আমার বাঁ দিকটা এটা, ডান দিকটা এটা, তো কি হবে? বাঁ দিকটা এটা হয়ে যাবে, ডান দিকটা এটা হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? ডান বামে আর গোলাবে না। আর ডান দিক হচ্ছে দুই প্রকোষ্ঠ, ফুসফুসের ডান দিকে তিনটে প্রকোষ্ঠ থাকে এবং বাম দিকে হচ্ছে দুটো প্রকোষ্ঠ থাকে। ক্লিয়ার? মানে এরকম ধরনের খাঁজ দেখতে পাওয়া যায়, এই এরকম খাঁজ, আর এটার মধ্যে শুধু দুটো খাঁজ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল? ডান ফুসফুসে হচ্ছে তিনটা, বাম ফুসফুসে হচ্ছে দুটো খাঁজ দেখা যায়। এই হলো আমাদের ফুসফুসের গঠন। ঠিক আছে, তো এইবার আমরা তাহলে মানুষের যে ব্রিদিং প্রসেস, আমি যে শ্বাস কার্য চালাবো, তাহলে প্রসেসটা আবার একবার ডেসক্রাইব করে দিই। ফার্স্টে কি আসবে? নাসারন্ধ্র, তাই তো? নাসারন্ধ্র মানে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র মানে এক্সটার্নাল নস্ট্রিল। তারপরে কি আসবে? নাসাপথ, নাসাপথ মানে ভেতরের দিকে যাবে, নেজাল ক্যাভিটি যাকে বলা হয়। ঠিক আছে, সেই নাসাপথ থেকে যাবে হচ্ছে, নিঃশ্বাস নিচ্ছি, এখনো কিন্তু বেরোচ্ছে না, মানে আমি শ্বাস নিচ্ছি, নস্ট্রিল থেকে গেল, নাসাপথে গেল। এরপরে কি হবে? অন্তর্নাসা রন্ধ্রতে যাবে, অন্তর্নাসা রন্ধ্রতে যাবে। অন্তর্নাসা রন্ধ্র থেকে কোথায় যাবে? অন্তর্নাসা রন্ধ্র থেকে যাবে হচ্ছে আমাদের, বলো, ফ্যারিংস বা গলবিল। ঠিক আছে, গলবিলে গেল, গলবিল থেকে যাবে হচ্ছে ল্যারিংস, ল্যারিংসে যাবে। ঠিক আছে, বয়স না, শুধু স। ল্যারিংসে যাবে। ঠিক আছে, ল্যারিংস কি? তরুণাস্থি দ্বারা নির্মিত, তাই তো? তরুণাস্থি, ওর মধ্যে কি এপিগ্লটিস ছিদ্র আছে, গ্লটিস আছে। ঠিক আছে, এপিগ্লটিস হচ্ছে কি করে? ওই ঢাকনার কাজ করে, আমি বলেছিলাম। ল্যারিংস থেকে যাবে কি? ল্যারিংস থেকে কোথায় যাবে? ট্র্যাকিয়া। কোথায় যাবে? ট্র্যাকিয়া। ঠিক আছে, ট্র্যাকিয়া থেকে কোথায় যাবে? ব্রঙ্কাসে যাবে। ট্র্যাকিয়া থেকে কোথায় যাবে? ব্রঙ্কাসে। ঠিক আছে, এবার ব্রঙ্কাস থেকে কোথায় যাবে? ব্রঙ্কাস থেকে যাবে ব্রঙ্কিওল। ব্রঙ্কাস থেকে যাবে হচ্ছে ব্রঙ্কিওল, এবং ব্রঙ্কিওল থেকে লাস্টলি কোথায় যাবে? অ্যালভিওলাই। ঠিক আছে, ব্রঙ্কাস থেকে চলে যাবে অ্যালভিওলাই। এটা শ্বাস নিলাম, মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড একটা মিক্সড বায়ু আমার ভেতরে নিলাম। এবার বায়ুটাকে তো বেরও করতে হবে, সেম প্রসেস, খালি আমি উল্টে দিব, তাহলেই হয়ে যাবে। অ্যালভিওলাই থেকে সারা শরীরে হচ্ছে বায়ু হচ্ছে চলে যাবে অক্সিজেনেটেড ব্লাড। এবার কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড কি হবে? অ্যালভিওলাইতে আসবে। অ্যালভিওলাই থেকে যাবে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে যাবে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে যাবে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে যাবে ল্যারিংসে, ল্যারিংস থেকে যাবে গলবিলে, গলবিল থেকে অন্তরাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র থেকে নাসাপথ, নাসাপথ থেকে লাস্টলি নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটা হলো মানুষের ব্রিদিং মেকানিজম বা ব্রিদিং প্রসেস। ঠিক আছে, অ্যালভিওলাই আর ব্রঙ্কিওল এটা হচ্ছে আমার ফুসফুসের পার্ট,
ফুসফুসের যে আবরণটা থাকে তাকে বলা হয় প্লুরা, বাইরেরটাকে বলে প্যারাইটাল প্লুরা, ভেতরেরটাকে বলে ভিসেরাল প্লুরা, ঠিক আছে। আর ফুসফুস যে গহ্বরটা থাকে, ফুসফুস আর মানে পাঁজরের মধ্যে যে ক্যাভিটিটা থাকে তাকে বলে প্লুরা ক্যাভিটি বা প্লুরা গহ্বর, ঠিক আছে। ফুসফুস হচ্ছে ডান ফুসফুস হচ্ছে 3 প্রকোষ্ঠ, বাম ফুসফুস হচ্ছে 2 প্রকোষ্ঠ যুক্ত, ঠিক আছে, ক্লিয়ার। আরেকটা অ্যাডিশনাল জিনিস থাকে, সেটা আমি ব্রিদিং মেকানিজমের সময় বলবো, ওকে। চলো আরেকটা আমি এখানে জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে শ্বাস অঙ্গ যেগুলো বলেছিলাম, একটা জিনিস বিয়ে হয়ে গেছে। তো আরেকটা জিনিস তোমরা জেনে থাকবে হয়তো, বুক লাং অ্যান্ড বুক গিল, বুক লাং অ্যান্ড বুক গিল, ঠিক আছে। বই, লাং, বুক মানে বই, বুক মানে বই, লাং মানে ফুসফুস, তাই তো, ফুস। অনেক অ্যানিমালস আছে যাদের রেসপিরেটরি অর্গান মানে শ্বাস অঙ্গটা মানে ফুসফুসটা বইয়ের মতো দেখতে। আবার অনেক অর্গানেলস আছে যাদের ফুলকাটা বইয়ের মতো দেখতে, তাদেরকে বই ফুলকা এবং বই ফুসফুস বলে, বুকলা অ্যান্ড বুক গিল, ঠিক আছে। বুক গিল থাকে হচ্ছে একটা রাজ কাঁকড়া, রাজ কাঁকড়া নামক বা লিমুলাস বলতে পারো, লিমুলাস, লিমুলাস বা রাজ কাঁকড়া নামক একরকম প্রাণী আছে যাদের কিন্তু বুক গিল দেখা যায়, ঠিক আছে, বুক গিল, মনে থাকবে। এটা হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? যারা অরিজিন হয়েছে মানে উৎস থেকে এখনো অবধি কোন রকম পরিবর্তন হয় নাই, একই রকম করে রয়েছে, সেগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তো জীবন্ত জীবাশ্মের একটা এক্সাম্পল হচ্ছে লিমুলাস। এবং বই ফুলকা কাদের থাকে? লিমুলাস বা রাজকাঁকড়া নামক একরকম অর্গানিজমের হচ্ছে, যারা আর্থ্রোপোডা পর্বভুক্ত তাদের হচ্ছে বই ফুলকা থাকে। বই ফুসফুস কাদের থাকে? বই ফুসফুস থাকে বিছে, বিছে বা মাকড়সা, মাকড়সা, বিছে বা মাকড়সা এগুলোদের কিন্তু বই ফুসফুস বা বুক লাং থাকে। ক্লিয়ার? বোঝা গেল? এটা হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই অ্যাডিশনাল একটা পয়েন্ট, ওকে। চলো তাহলে এটা বোঝা গেল মানুষের ব্রিদিং মেকানিজম, ঠিক আছে। তো চলো এবার নেক্সট স্লাইডে যাই। মানুষের শ্বাস প্রক্রিয়া, ঠিক আছে। মানুষের শ্বাস, এই যে এত প্রসেসটা আমরা নিলাম, এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, যান্ত্রিক প্রসেস, মেকানিক্যাল প্রসেস। একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস হচ্ছে ইনহেল করলাম, শ্বাস, আমরা বলি অনেক সময় নিঃশ্বাস নিচ্ছি, ঠিক আছে, নিঃশ্বাস নেওয়াটা ভুল, আমরা প্রশ্বাস নিই এবং নিঃশ্বাস ছাড়ি, ঠিক আছে। প্রশ্বাস এবং নিই এবং নিঃশ্বাস হচ্ছে ছাড়ি, ঠিক আছে, ক্লিয়ার? তো যখন আমরা নিঃশ্বাস নিই, ঠিক আছে, নিঃশ্বাস নেওয়ার যে প্রসেসটা সেটা কি করে ঘটে, এবং প্রশ্বাস নেওয়ার যে ঘটনাটা সেটা কি করে ঘটে, এবং নিঃশ্বাস ছাড়ার যে ঘটনাটা সেটা কিভাবে ঘটে, সেটাই হচ্ছে মানুষের শ্বাস প্রক্রিয়া। তো এই দুই প্রক্রিয়াটায় প্রশ্বাস এবং নিঃশ্বাস করার জন্য একটা দুটো মাসল খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডায়াফ্রাম বা বাংলায় বলে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। নেক্সট হচ্ছে ইন্টারকস্টাল পেশি, ইন্টারকস্টাল
কস্টাল পেশি। নেক্সট হচ্ছে ইন্টারকস্টাল পেশি। এই দুটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এই দুটো কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে যে মানুষের শ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী দুটি পেশির নাম লেখো, একটা ডায়াফ্রাম, একটা ইন্টারকস্টাল পেশি। এবার চলো দুজনের লোকেশনটা দেখে নিই। ডায়াফ্রাম হচ্ছে, এই ধরো তোমাদের ট্র্যাকিয়া চলে গেল, এই ব্রঙ্কিওল চলে গেল, তাই তো, সরি ব্রঙ্কাস চলে গেল, এই তোমাদের ফুসফুস, তাই তো, এটা হলো ফুসফুস। এই যে এইরকম জায়গায় হচ্ছে একটা পেশি থাকে, অ্যাবডোমেন, ঠিক আছে, অ্যাবডোমেন এবং থোরাস, বক্ষ আর উদরের একদম মাঝখানে একটা থাকে, এটাকে বলা হয় ডায়াফ্রাম। কি বলা হয়? ডায়াফ্রাম বলা হয়, ঠিক আছে, ডায়াফ্রাম পর্দা। আর কি, এই যে তোমাদের পাঁজর গুলো রয়েছে, পাঁজর এই যে এরকম, তারপরে কি এখানে রিবস গুলো রয়েছে, এই যে এরকম এরকম করে রিবস গুলো, তাই তো। তো এই রিবস এর মাঝে এরকম এরকম অনেক ধরনের মাসল থাকে, মানে এক ধরনের মাসল থাকে, এদেরকে বলা হয় ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল মাসল বা পেশি। তো কি, ডায়াফ্রাম থাকে একদম বক্ষ উদরের একদম মাঝখানে, ঠিক আছে, আর ইন্টারকস্টাল পেশি হচ্ছে পাঁজর গুলো যেগুলো থাকে মানুষের শরীরে, রিবস গুলো দুদিকে, তো ওই রিবস এর মাঝ বরাবর হচ্ছে ইন্টারকস্টাল পেশি। এবার ফার্স্ট হচ্ছে আমাদের মেকানিজম দেখতে হবে যে প্রশ্বাস, মানে আমি শ্বাস কি করে নিব, কি করে আমরা শ্বাস নিই। ওকে, ফার্স্টে তো আমরা গেলাম, কিন্তু যখন দেখো শ্বাস নাও, দেখবে তোমাদের বুকটা বড় হয়ে গেছে এবং ফুলে গেছে, তাই তো। এই প্রসেসটা কি করে হয়? শ্বাস নেওয়ার প্রথম প্রশ্বাসের মেকানিজম হচ্ছে ডায়াফ্রাম যে থাকে, ডায়াফ্রাম কি করে, নিচে নেমে যায়, নিচে নেমে যায়। তো কি, ডায়াফ্রাম যদি নিচে নেমে যায়, এরকম একটা মাসল ছিল এখানে, ফুসফুস ছিল, তো ও যদি এরকম হয়ে যায়, তাহলে এই যে জায়গাটার ক্যাভিটিটা, দূরত্বটা, সেটা কি বাড়লো, মানে আয়তনটা বাড়লো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি হয়, যে ইন্টারকস্টাল মাসল গুলো থাকে, ইন্টারকস্টাল পেশি কি হয়, সংকুচিত হয়, মানে কন্ট্রাকশন হয়, সংকুচিত হয়, মানে এই মাসল গুলো কন্ট্রাক্ট করতে থাকে। ফলে কি হয়, আমাদের যে মানে রিবস গুলো আছে তারা ওপরের দিকে উঠে যায়, ফলে কি হয়, যে রিবস গুলো আছে, পাঁজর গুলো আছে, যে রিবস আছে, রিবস গুলো ওপরের দিকে, আপওয়ার্ড ডিরেকশন, মানে ওপরের দিকে উঠে গেল, মানে দেখো বুকে হাত দিয়ে দেখো, রিবসটা একদম ওপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। তো কি হয়, তার ফলে যে কি, আয়তনটা বেড়ে গেল, তাই তো। এখানে যদি আমি পাঁজর আঁকি, এই যে তোমার পাঁজর, ঠিক আছে, এটা যদি ওপরের দিকে এভাবে বেরিয়ে যায়, আর ডায়াফ্রামটা যদি নিচের দিকে নেমে যায়, ঠিক আছে, তো এখানে যে তোমার ফুসফুসটা আছে, তাহলে কি, তারও আয়তন বাড়বে, ঠিক আছে, তারও জায়গা বাড়বে, তখন কি হবে, আয়তনটা বেড়ে গেল, তারপরে আমরা অতিরিক্ত নিঃশ্বাস নিয়ে হচ্ছে ফুসফুসের মধ্যে বায়ু পূর্ণ করলাম, তাহলে ফুসফুসের মধ্যে বায়ু পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। এই প্রসেসটা হলো প্রশ্বাস, ঠিক আছে, হলো প্রশ্বাস, কি বললাম, প্রশ্বাস। এরপরে কি হবে, নিঃশ্বাস, নিঃশ্বাস, নিঃশ্বাসে মানে কি, আমরা যে বায়ুটা ফুসফুসের মধ্যে নিয়েছিলাম ওটাকে ছেড়ে দেব, দেখো এবার আমি যে বুকটা উপরের দিকে উঠে গেছিল ওটা নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। এরপরে ফার্স্ট মেকানিজম কি হয়, যে ডায়াফ্রাম, ডায়াফ্রাম কি হয়, ডায়াফ্রাম ওপরে উঠে যায়, ওপরে উঠে যায়, মানে এই যে ধরো তোমার ফুসফুস, এইটা ধরো তোমার পাঁজর, তাই তো, ডায়াফ্রাম এখানে ছিল, এটা কি ওপরের দিকে উঠে যায়, ঠিক আছে, ওপরের দিকে উঠে যায়। তার ফলে কি হয়, যে ইন্টারকস্টাল মাসল গুলো আছে, ইন্টারকস্টাল
কস্টাল পেশি কি হয়, প্রসারিত হয়ে যায়। আগেটা কি ছিল, প্রশ্বাস যখন নিচ্ছিলাম তখন সংকুচিত হচ্ছিল, এবার কি হবে, ইন্টারকস্টাল মাসেল গুলা প্রসারিত হয়ে যাবে, মানে কন্ট্রাকশনটা রিলিজ হবে, প্রসারিত হয়ে যাবে। তার ফলে কি, প্রসারিত হয়ে গেলে কি হবে, যে পাঁজর গুলো উপরের দিকে নেমে গেছিল ওরা নিচের দিকে আসার চেষ্টা করবে। তার ফলে কি, যে প্লুরা ক্যাভিটিটা আছে, মানে পাঁজর আর ফুসফুসের মধ্যে যে ক্যাভিটিটা আছে সেটা কি হয়ে যাবে, ওদের আয়তনটা কমে যাবে। ফলে কি হবে, যে লাংস থেকে বায়ুগুলো আবার আয়তন কমে যাওয়ার ফলে আবার বাইরের দিকে বেরিয়ে আসবে। এই প্রসেসটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, তো মেকানিজম কি, দুরকম, একরকম একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস কি করে হয়, আমি নিলাম প্রশ্বাস না প্রশ্বাস, তখন কি হলো, আমাদের ডায়াফ্রামটা নিচের দিকে নেমে গেল, ডায়াফ্রাম একটা এরকম পেশির পর্দা, ও কি করে নিচের দিকে নেমে গেল, তার ফলে ইন্টারকস্টাল মাসল গুলো হচ্ছে সংকুচিত করে আমাদের পাঁজরগুলোকে ওপরের দিকে ঠেলে দিল। তার ফলে যে প্লুরা ক্যাভিটি ওটার মান বাড়লো এবং ফুসফুস বায়ু দ্বারা পূর্ণ হয়ে ওরও আয়তনটা বেড়ে গেল। নিঃশ্বাসে কি হবে, ডায়াফ্রামটা ওপরের নিচের দিকে ছিল, ও আবার আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, আর ইন্টারকস্টাল মাসল গুলো যেগুলো সংকুচিত হয়ে গেছিল ওগুলা রিলিজ হবে, প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হওয়ার পর ফুসফুস পাঁজর গুলো নিচের দিকে আসার চেষ্টা করবে এবং চাপ দেবে, আর আয়তন কি হবে, কমে যাবে, এবং ফুসফুসের চাপের প্রয়োগে কি হবে, ফুসফুসের থেকে যে বায়ুগুলো আছে ওগুলো আবার আমাদের শ্বাসনালী দিয়ে বেরিয়ে আসবে। ক্লিয়ার, বোঝা গেল? এখানে একটা কোয়েশ্চেন হয়, দেখবা, কোয়েশ্চেন হয় না, মানে মজার জিনিস, তোমরা যখন বেশি খেয়ে নেবে, মানে বাড়িতে যখন খুব ভালো রান্না হয় অথবা হচ্ছে বিয়ে বাড়ি গিয়ে খুব জম্পেশ, মাটন, মাছ, মাংস, পোলাও সব খাওয়া হয়, তারপর তুমি বলো মা আমার শ্বাস নিতে পারছি না, কেন হয় ব্যাপারটা বলো তো? এই যে আমার ফুসফুস, এই একটা ফুসফুস, এই একটা ফুসফুস, এখানে রয়েছে আমাদের ডায়াফ্রামটা, এই জায়গাটা রয়েছে ডায়াফ্রাম, এই জায়গাটা রয়েছে তোমার পাকস্থলী। যখন আমরা খেয়ে নিয়েছি তখন কি হয়, পাকস্থলী পুরো ফুল, অনেক অতিরিক্ত খেয়ে নিয়েছি মানে পাকস্থলী পুরো ভরে গিয়েছে, তখন কি হয়, ডায়াফ্রাম মাসলটা নিচে আসে না, ঠিক আছে, নিচে আসতে কষ্ট হয়। যদি আমার এরকম আসে নিচে চলে আসলো, কিন্তু যদি পাকস্থলীটা এত বড় হয়ে যায় তাহলে ডায়াফ্রামটা নিচে কি করে আসবে, নিচেই আসতে পারছে না, তখন আমাদের ব্রিদিং ডিফিকাল্টি হয়, তখন আমার নিঃশ্বাস প্রশ্বাসে কিন্তু কষ্ট হয়, শ্বাস নিতে পারি না তখন। ঠিক আছে, ওই জন্য লিমিটে খাওয়া উচিত, কখনোই অতিরিক্ত খাওয়া উচিত না। তাহলে বোঝা গেল, আজকে এই ক্লাসটা ছিল শ্বসনের অঙ্গস্তরে শ্বসন। নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে হবে কোষীয় শ্বসন ও তার প্রকারভেদ, মানে কোষীয় শ্বসনটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই প্রশ্ন, তাই জন্য নেক্সট ক্লাসও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর আজকের ক্লাসটা এখানেই, তো সকলকে থ্যাংক ইউ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমি আবার বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9, তোমরা জয়েন হয়ে যেতে পারো, ওখানেই কিন্তু তোমরা ক্লাস রিলেটেড পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, লাস্টলি যদি তোমাদের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে এবং তোমাদের মনে হয় যে এই ভিডিওতে তুমি অনেক বেশি হেল্পফুল হবে, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও, তাকেও তো বেনিফিটেড করতে হবে নাকি। আর চ্যানেলটিকে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আরেকটা কি বলার ছিল, হ্যাঁ এটাই, আর হচ্ছে তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাও যে শ্বসন রিলেটেড আজকের টপিকে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি কিন্তু পরের ক্লাসে তাহলে ওই ডাউটগুলো তোমাদেরকে ক্লাস শুরুর আগে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? দেখা হচ্ছে পরের একটা ক্লাসে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো করে পড়তে থাকো, ছোট ছোট ভাই বোনেরা যাতে একদম সুন্দর ফুল মার্কস পায় তারই চেষ্টা করবো আমরা। ঠিক আছে, বাই।